নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঠিক দুপুর 12টার খবর দিনভর, আর খবর দিনভরের শুরুতেই নজর রাখতে হবে অবশ্যই নিউ টাউনের দিকে। তার কারণ নিউ টাউনের এই ঘটনায় প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এবং নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ই রিকশা চালককে। কিন্তু কিভাবে গ্রেপ্তার এই রিকশা চালক? পুলিশের তরফ থেকে একাধিক সিসি ক্যামেরা ফুটেজ, সেগুলোর দিকে কিন্তু নজর রাখা হচ্ছিল। কারণ নাবালিকা বাড়ি থেকে বেরোনোর পর কোথায় কোথায় গিয়েছিলেন, কোন কোন রাস্তা দিয়ে গিয়েছিলেন, সেই সব কিছুতে নজর রাখছিল পুলিশ। আমরা দেখেছিলাম যে সিসি ক্যামেরা ফুটেজে একদিকে দেখা যাচ্ছিল দুই যুবকের সঙ্গে গাড়িতে বা বাইকে চেপেই নাবালিকাকে যেতে দেখা গিয়েছিল। কিন্তু সেই দিকেও যেরকম আমরা দেখেছি গতকাল দিনভর পুলিশ চেষ্টা করছিল জানার, অন্যদিকে ই রিকশা চালক যাকে গ্রেপ্তার করা হলো, কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো, কিভাবে গ্রেপ্তার করা হলো, কি করেছিলেন এই সৌমিত্র রায় ই রিকশা চালক, জানার চেষ্টা করব। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুদীপ্ত, কিভাবে গ্রেপ্তার, কিভাবে এই ই রিকশায় উঠলো এই নাবালিকা? দেখো সোনিয়া, যেটা জানা যাচ্ছে যে 7ই ফেব্রুয়ারি যে নাবালিকার যে খুনের ঘটনা, তার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছে এবং সেই ঘটনা তদন্ত শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ। এবং পরবর্তী ক্ষেত্রে গতকাল অর্থাৎ 8ই ফেব্রুয়ারি ঠিক রাত্রেবেলা, একেবারে মধ্যরাতে বিধাননগরের গোয়েন্দা এবং সেই সঙ্গে নিউ টাউন থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। তার নাম সৌমিত্র রায়, তিনি পেশায় টোটো চালক। যেটা জানা গিয়েছে যে নিউ টাউনের পুলিশ ক্যাম্প থেকে এই টোটো চালককে গ্রেপ্তার করা হয়েছে এবং নিউ টাউনের সিটি ব্রিজের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ দেখার পরেই এই টোটো চালককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। যেটা এই সিসিটিভি ফুটেজে পাওয়া গিয়েছে, পুলিশ সূত্রে যে খবর, সেখানে দেখা গিয়েছে যে জগৎপুর থেকে ওই নাবালিকা টোটোতে ওঠে এবং যে টোটো চালক, সেই টোটোতে করেই কিন্তু সেই নাবালিকাকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী ক্ষেত্রে টোটোতে যখন অন্য যাত্রীরা চাপেন, ঠিক তখনই কিন্তু ওই নাবালিকাকে একদম টোটোর যে সামনের যে সিট, সেই সিটে কিন্তু নিয়ে আসা হয়েছিল এবং তারপরেই একেবারে লোহার ব্রিজের কাছে তাদের দেখা গিয়েছে, এমনটাই সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা গিয়েছে। এবং তার উপর ভিত্তি করেই গ্রেপ্তার করা হয়েছে সৌমিত্র রায়কে, যিনি একজন টোটো চালক। তবে এখনো পর্যন্ত তদন্ত চলছে এবং এই ঘটনার সঙ্গে ঠিক কিভাবে যুক্ত এই সৌমিত্র রায় এবং তার সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা, কারণ তুমি জানো যে একেবারে নাবালিকার বাবা যেমন আমরা নজর রাখছি, প্রত্যেকটা মুহূর্তের আপডেট দর্শকদের দিচ্ছি, কিন্তু আরো বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো জানার চেষ্টা করব। কিন্তু এই যে সৌমিত্র রায় কিন্তু বেশ কিছুদিন ধরে এই নিউ টাউনেই বসবাস করছে, ভাড়া থাকতেন। কোথাকার বাসিন্দা, কতদিন ধরে নিউ টাউনে ভাড়া থাকতেন, এলাকায় কিভাবে পরিচিত, তার পরিচিতি কিরকম ছিল, কিরকম ছেলে হিসেবে বা যুবক হিসেবে বা লোক হিসেবে জানতেন সেখানকার মানুষজন, আরো ডিটেল সে বিষয়ে সুদীপ্তই জানাতে পারবে। সুদীপ্ত, এলাকায় কেমন হিসেবে পরিচিত ছিল এই সৌমিত্র রায়? দেখো সোনিয়া, যেটা জানা যাচ্ছে যে সৌমিত্র রায় হচ্ছে নদিয়ার রানাঘাটের বাসিন্দা। তিনি বেশ একদম পুজোর সময় থেকে, অর্থাৎ এই 4-5 মাস মতো হয়েছে, তিনি এই গৌরাঙ্গ নগরের আদর্শ পল্লীতে ভাড়া থাকতেন। কার বাড়িতে? বিদ্যুৎ বাড়ুয়ের বাড়িতে। এবং তিনি এখানে ভাড়া এসেছিলেন, তার বিয়ে হয়েছিল, পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন এমনটা জানা যাচ্ছে। মৌসুমী অধিকারী তার নাম, তার স্ত্রীর নাম, এবং এখানেই কিন্তু তারা একসঙ্গে থাকতেন। পাড়ার লোকেরা যেমনটা বলছেন যে তাদের সঙ্গে খুব একটা বেশি কথা হতো না। যেমনটা যে বাড়িতে ভাড়া থাকতেন, অর্থাৎ বিদ্যুৎ বাড়ুই, তার সঙ্গে যখন কথা বললাম, তিনি বলছেন যে একেবারে সঠিক সময়ে কিন্তু ভাড়া দিতে পারতেন না, তবে প্রায়শই তাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বচসা হতো, এমনটা স্বীকার করে নিয়েছেন তার স্ত্রীও। এবং সেই সঙ্গে যারা পাশের যারা ভাড়াটিয়া রয়েছেন, তারা যেমনটা অভিযোগ করছেন যে প্রায়শই যেমন তাদের স্ত্রীর সঙ্গে ওই সৌমিত্র রায়ের যেমন বচসা হতো, পাশাপাশি ভাড়াটিয়া যারা ছিলেন তাদেরকেও কিন্তু তাদের সঙ্গে অভব্য আচরণ করতেন এবং অসভ্য আচরণ করতেন, এমনটাই বলছেন ভাড়াটিয়ারা। তবে এইরকমই মিশ্র প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যাচ্ছে সোনিয়া। বেশ সুদীপ্ত, এরই পাশাপাশি কি বলছেন এনার স্ত্রী এবং প্রতিবেশীরা শোনাবো। পরশু দিনকে কোনো কথা হয়েছিল স্বামীর সাথে? আপনি একটু কথা হয়েছিল? না। উনি বাড়ি এসেছিলেন? হ্যাঁ। কটা নাগাদ? 12টা। রাত 12টা নাগাদ? প্রতিদিনই কি রাত 12টা নাগাদ বাড়ি আসেন? হ্যাঁ। সেদিন যখন বাড়ি এলেন উনি রাত 12টা নাগাদ, কোনো কথা হয়নি? না। কিছু অস্বাভাবিক কিছু দেখলেন চোখে মুখে? না।
আপনার দেওয়ালে লেখা রয়েছে, দেখলাম সরি লেখা রয়েছে আপনার একটা জায়গায়। ওই আমরা রাগারাগি করেছিলাম, এখানে মারধরও হয়েছিল আমার সঙ্গে, মুখ ফাটাফাটি হয়ে গেছিল। আপনি মারতেন? হ্যাঁ, মারাপিট করতাম। কেমন সম্পর্ক ছিল আপনার সাথে আপনার স্বামী? ভালো ভালো, মারাপিট হয়, সন্দেহ করলে মারাপিট হবে। কিসের সন্দেহ? ও ভাবতো আমি বাইরে কোথাও প্রেম টেম করি, তাই। আপনার স্বামী এই ধরনের কাজ করতে পারে না? আমার বিশ্বাস হয় না, আমার স্বামী এটা করতে পারে না। মাস দুয়েক হয়েছে, কখনো ঠিক মতো ভাড়াও দেয়নি আমায়। ওই অবস্থায় ঠিক আছে, সে গত মাসে ভাড়া দিয়েছে হয়তো 2000 টাকা, আবার বলছে 1000 টাকা দাও কাকা, মাঝখানে রিসেন্ট ঠাকুমা মারা গেছে। আমার ঠিক আছে নিয়ে যা, বলে বিকেলে তোমায় টাকা দিচ্ছি, তারপর টাকা দেয়নি। আবার পরের দিন সকালে এসে 500 টাকা দিয়েছে, 500 টাকা বাকি রয়েছে এখন। ও কোনো কাজে না ছিল না, সব কাজ করতো, কাজের ভয় পেত না। কিন্তু হঠাৎ এই কদিন 3-4-5 দিন হয়েছে রিক্সা, মানে এই টোটো রিক্সা চালাচ্ছে। সেই জন্য ওরা বললো সারাক্ষণ দুজনে মিলে ঝগড়া অশান্তি করে মানে লেগেই থাকতো, কিন্তু 3-4 দিন হলো যে ওদের মধ্যে কোনো অশান্তি নেই, ঝগড়া নেই, কিছু নেই। প্রচন্ড খারাপ মানে বিহেভিয়ার করতো, আর মানে বাড়িতে তো হেভি অসভ্যতা করতো, সেটা আমরা প্রথমে জানতে পারিনি। হ্যাঁ, তা প্রথমে যখন ভাড়া এসছে আমরা অতটা খেয়াল করি না, কথা বলতাম না। একদিন বাজে গালাগালি দিয়েছিল আমাদেরকে। আচ্ছা, এই যে একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা, চম্পাহাটির কথা আমরা সবাই জানি, চম্পাহাটির হারাল খুবই বিখ্যাত, কিন্তু সেখানে এখনো কি আড়ালে আড়ালে শব্দবাজি তৈরি হয়? এতগুলো মৃত্যুর পরেও কি হুঁশ ফিরেছে আদৌ? প্রশ্নগুলো থাকছে তো, উত্তর খুঁজবো একটা ব্রেকের পর।